আচ্ছা, ফার্স্টে একটা শব্দ বলি, আমরা প্রত্যয় ব্যাপারটাতে কি বুঝি। ফার্স্টে একটা শব্দ বলবো যেটা হচ্ছে পাঞ্জাবি। এখানে বলছে যে পাঞ্জাব, তার সঙ্গে একটা ওয়ার্ড যুক্ত হয়েছে যেটা হচ্ছে একটা দীর্ঘ ইকার। এই যে শেষে আছে দীর্ঘ ইকার, যেটা হচ্ছে পাঞ্জাবি। অর্থাৎ এখানে এই যে ইকারটা আছে, এটা দিয়েই হয়েছে, এই ই বর্ণটাই হচ্ছে, এই ই বর্ণটা এই শব্দের সঙ্গে যুক্ত হয়েছে ই বর্ণটা, এবং এই ইটাকেই বলা হচ্ছে প্রত্যয়। শব্দটার সঙ্গে শব্দ, তাহলে যদি আমরা প্রত্যয়ের সংজ্ঞা বলি, তাহলে শব্দ বা ধাতু, তার সঙ্গে নতুন যে বর্ণ যুক্ত হচ্ছে, একটা অন্য বর্ণ যুক্ত হয়, দিয়ে একটা নতুন শব্দ গঠিত হয়, যেটাকে আমরা কি বলি, এই নতুন শব্দটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রত্যয়জাত শব্দ। এটাকেই আমরা বলবো যে প্রত্যয়জাত শব্দ। ঠিক আছে, একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, যেটাকে আমরা প্রত্যয়জাত শব্দ বলবো। তাহলে যখন আমরা দেখতে পাবো যে প্রত্যয় কাকে বলে, তাহলে শব্দ বা ধাতুর সঙ্গে যখন অন্য কোনো বর্ণ যুক্ত হয়, অন্য কোনো বর্ণ যখন যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে, সেই নতুন শব্দটাই হচ্ছে প্রত্যয়জাত শব্দ। আর ওই যে বর্ণটা যুক্ত হচ্ছে, সেটাকে আমরা প্রত্যয় বলি। যেমন আমরা যদি বলি যে, এবার এটা সবসময় বর্ণ হতে হবে এমনটা নয়, এটা বর্ণ সমষ্টিও হতে পারে, বর্ণ বা বর্ণ সমষ্টি। ঠিক আছে, তাহলে এই যেটা হলো প্রত্যয়, সেটা বর্ণও হতে পারে, আবার বর্ণ সমষ্টিও হতে পারে। যেমন আমরা যদি বলি পড়ুয়া, আমি একটু আগে এখানে একটা বলেছি যে এর শব্দও হতে পারে, ধাতুও হতে পারে প্রথমটা। তাহলে এই যে পড়ুয়া, এটা কি থেকে এসছে, পর ধাতু থেকে এসছে, পর ধাতু থেকে এসছে। তাহলে এটাকে আমরা বলবো কি, ধাতু থাকলে পড়ুয়া, আর হস্য উন্তস্থ অয়ে আকার, এই যে হস্য উন্তস্থ অয়ে আকার উয়া, এটা হচ্ছে ওই বর্ণ সমষ্টিটা। সেখান থেকে একটা নতুন শব্দ গঠিত হচ্ছে কি, পড়ুয়া। তাহলে শব্দ বা ধাতুর পরে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি বসছে, দিয়ে একটা নতুন শব্দ বা ধাতু গঠন করে, তাকে আমরা বলে থাকি, সেই যে বর্ণ বা বর্ণ সমষ্টি, তাকে আমরা বলছি প্রত্যয়। একদম সরল সোজা সংজ্ঞা, এইভাবে যদি আমরা পড়ি তাহলে প্রত্যয়টা ইজিলি হয়ে যাবে। প্রথমে শব্দ বা ধাতু, তার সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, দিয়ে একটা নতুন শব্দ গঠিত হয় বা ধাতু গঠিত হয় বা পদান্তর ঘটায়, যাই বলি না কেন। ঠিক আছে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিটাকে, যে বর্ণ বা বর্ণ সমষ্টিটা যুক্ত হয়েছিল, সেটাকে আমরা বলছি প্রত্যয়। প্রত্যয় দুটো ভাগে আপাতত ভাগ হয়। ঠিক আছে, প্রথমে যেটা বলবো, একটা হচ্ছে ধাতু প্রত্যয়, আর একটা হলো শব্দ প্রত্যয়। তাহলে প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ধাতু, একটা হচ্ছে শব্দ। এই ধাতু প্রত্যয়টাকে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়। ধাতু প্রত্যয়ের আরেকটা নাম হলো কৃৎ প্রত্যয়, আর শব্দ প্রত্যয়ের আরেকটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে শব্দ প্রত্যয়ের আরেকটা কি নাম, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়।
আচ্ছা, তাহলে এইটুকু নিয়ে কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। হলো? আচ্ছা, এবার হচ্ছে যে শব্দ প্রত্যয় আর কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়, যেটাই বলি না কেন। আগে আমরা আসি ধাতু প্রত্যয়, যেটা হচ্ছে সব থেকে টাফ। ধাতু প্রত্যয়টা হলো সব থেকে টাফ। বেশিরভাগ প্রশ্ন ধাতু প্রত্যয় থেকেই থাকবে। ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে যে প্রত্যয়, যখন প্রথমটা ধাতু, তারপরে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিটা থাকে, দিয়ে একটা প্রত্যয় তৈরি হয়, এই নতুন একটা শব্দ তৈরি হয়, যেটাকে আমরা প্রত্যয়। তাহলে ধাতু বসলো, বর্ণ সমষ্টি বসলো, বসে একটা প্রত্যয়জাত শব্দ তৈরি হলো। এবার এই যে বর্ণ সমষ্টি, এটা কি আমরা বলবো তাহলে ধাতু প্রত্যয়, ধাতুর সঙ্গে বসছে। আচ্ছা, এই যে ধাতু প্রত্যয়, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সংস্কৃত ধাতু আর একটা হচ্ছে বাংলা ধাতু। তাহলে একটা হচ্ছে সংস্কৃত ধাতু প্রত্যয় আর একটা হচ্ছে বাংলা ধাতু প্রত্যয়। এবারে ব্যাপারটা হচ্ছে সংস্কৃত ধাতু প্রত্যয় কিরকম হবে। যদি আমরা বলি যে পানীয়, তাহলে এখানে সংস্কৃত ধাতুটা হবে পা, পা যুক্ত অনিয়। পানীয়। আরেকটা যদি আমি বলি এখন বাংলা ধাতু প্রত্যয়, যদি শব্দটা বলি রাঁধুনি, যদি শব্দটা বলি রাঁধুনি, তাহলে রাঁধ যুক্ত উনি, রাঁধুনি, রাধ যুক্ত উনি, রাঁধুনি। আচ্ছা, এটা রাধ হবে, রাধ যুক্ত উনি, রাঁধুনি। ঠিক আছে, তাহলে এই যে শব্দটা, এই শব্দটা হচ্ছে বাংলা ধাতু আর এই শব্দটা হচ্ছে সংস্কৃত ধাতু। তাহলে কোনটা বাংলা ধাতু আর কোনটা সংস্কৃত ধাতু? তাহলে প্রথমে আমরা পড়লাম যেটা হচ্ছে ধাতু প্রত্যয়। ধাতু প্রত্যয় থেকে প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা শব্দ প্রত্যয়, একটা ধাতু প্রত্যয়। এবার ধাতু প্রত্যয় থেকে দুটো ভাগ হলো, একটা সংস্কৃত ধাতু প্রত্যয়, একটা বাংলা ধাতু প্রত্যয়। আর সংস্কৃত ধাতু প্রত্যয়কে যদি আমরা বলি যে সংস্কৃত শব্দ কোনটা, যেমন যদি আমরা বলি স্মরণীয়, স্মরণীয় যদি এটাকে আমরা বলি, তাহলে আমরা কি বলবো? এখানে ধাতুটা কি হবে? স্মরণীয়র ক্ষেত্রে এখানে হচ্ছে দন্তে শয়ে ময়ে রি, দন্তে শ্রী আর কি, ঠিক আছে, যুক্ত অনিয়, এটা হলো ধাতুটা। আবার অনেক জায়গায় আমরা দেখতে পাবো স্ম, স্ম থেকেও হয় স্মরণীয়। ঠিক আছে, শ্রী যুক্ত অনিয় বা স্ম যুক্ত অনিয়, যেটা হচ্ছে স্মরণীয়। এই যে অনিয়টা, অনিয়টা হলো প্রত্যয়, অনিয়টা হচ্ছে প্রত্যয়। এগুলো হলো সব সংস্কৃত প্রত্যয়। আর বাংলা প্রত্যয় যেমন হচ্ছে ডুবুরি, ডুবুরি যদি আমরা বলি ডুবুরি, ডুব যুক্ত হচ্ছে উড়ি, তাহলে এই যে ডুবুরি, ডুব যুক্ত উড়ি, এই ডুবটা হলো, এটা হলো একটা ধাতু।
ডুব হচ্ছে, সরি, এটা হলো একটা ধাতু, কিন্তু এটা হচ্ছে বাংলা ধাতু। আর এই উড়ি, উড়িটা হলো প্রত্যয়। উড়িটা হলো প্রত্যয়। ডুবুরি। তাহলে এটা হলো ডুবুরি। তাহলে এটা গেল আমাদের একটা বেসিক বিষয় প্রত্যয় সম্পর্কে। এবার প্রত্যয় তো শব্দ প্রত্যয়ও আছে, সেটা কাকে বলে? কিন্তু আমরা যেহেতু ধাতুটা পড়ছি, তাহলে এক এক করে আগে ধাতুটা পড়ে নি, তারপরে শব্দ পড়বো। তারপরে যেটা দরকার সেটা হলো ধাত্ব বয়ব প্রত্যয়, এটাও খুব দরকার। ধাত্ব বয়ব সেটা কোথা থেকে এলো? ধাত্ব বয়ব কাকে বলে? যে ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হচ্ছে, দিয়ে কি হচ্ছে না আবার একটা নতুন ধাতু তৈরি করছে। আর শব্দ নয়, কিন্তু নতুন একটা ধাতু তৈরি করছে, সেটা হচ্ছে ধাত্ব বয়ব প্রত্যয়। এটা আবার আলাদা পড়বো, এগুলো এক এক করে সবগুলো নিয়ম আলাদা আলাদা করে পড়বো। আচ্ছা, এবারে যেটা বলবো যে যেটা হচ্ছে যে যেমন হচ্ছে কৃদন্ত শব্দ, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ধাতু প্রত্যয়ের ক্ষেত্রে, যেটা হচ্ছে কৃদন্ত শব্দ। কৃদন্ত শব্দটা কাকে বলে? কৃদন্ত শব্দ হচ্ছে যে ধাতু, আগে একটা বিষয় বলি, যেটাকে আমরা বলে থাকছি যে শব্দের যেটা মূল অংশ, শব্দের যে মূল অংশ সেটাকে কখনোই আলাদা করা যায় না, বা বিভাজন করা যায় না, বা ভাঙা যায় না। শব্দের যে মূল অংশ তাকে কখনোই ভাঙা যায় না। শব্দের মূল অংশকে ভাঙা যায় না, তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রকৃতি। তাকে বলে, সেটাই হচ্ছে শব্দের প্রকৃতি। একটা হলো শব্দ প্রকৃতি, একটা হচ্ছে ওই ধাতু প্রকৃতি। একটা যেমন আমরা যদি বলি হাতা, হাতা, হাত যুক্ত আ, ঠিক আছে? হাত যুক্ত আ, এই হাতটা হলো কি? এটা হচ্ছে একটা শব্দ, এটা শব্দ প্রকৃতি বলে। আর যদি বলি ধরা, তাহলে ধর যুক্ত আ, তাহলে এটা কিন্তু একটা ধাতু, ধাতু প্রকৃতি। এই যেটাকে পূর্বক বলে, এই সাইনটা। আচ্ছা, এবার তাহলে আমরা যদি বলি যে কৃদন্ত শব্দ, কৃদন্ত শব্দ কি? এই ধাতু প্রকৃতির সঙ্গে, শব্দ প্রকৃতি নয়, ধাতু প্রকৃতি যেটা রয়েছে, এই ধাতু প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয়টা যুক্ত হয়ে যে শব্দ গঠন করে তাকে কৃদন্ত শব্দ বলে। ধাতু প্রকৃতির সঙ্গে, ধাতু প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয়, ধাতু প্রত্যয় যুক্ত হয়ে, ধাতু প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করে তাকে কৃদন্ত শব্দ বলে। এই ধাতু প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয়টা যুক্ত হচ্ছে। যেমন আমরা যদি বলি দর্শনীয়, দর্শনীয়তে কি হবে? ধাতুটা কি হবে? দৃশ, পূর্বক হচ্ছে অনিয়, দৃশ পূর্বক হচ্ছে অনিয়, দর্শনীয়।
অনিয়টা হলো এখানে প্রত্যয়, বৃষ হচ্ছে এখানে ধাতু। তাহলে দর্শনীয় হচ্ছে ত্রিশ যুক্ত হচ্ছে অনিয়, দর্শনীয় ধাতু যুক্ত হচ্ছে প্রত্যয়। এবার হচ্ছে লেখক, লেখক হচ্ছে লিখ যুক্ত অক, লিখ যুক্ত অক, লিখ পূর্বক, লিখটা হলো ধাতু, অক যুক্ত হচ্ছে লেখক। তাহলে এই জায়গায় বলবো যে এই যে শব্দগুলো বেরোচ্ছে, নতুন যে শব্দ মানে এই যে লেখকটা তৈরি হলো, এই কৃদন্ত শব্দ হবে এইটা, মানে ধাতুর সঙ্গে ধাতু প্রত্যয়, ধাতুর প্রকৃতি এটা লিখটা, তার সঙ্গে কি হচ্ছে এই প্রকৃতির সঙ্গে ধাতু প্রত্যয় যুক্ত হচ্ছে, দিয়ে নতুন যে শব্দটা গঠিত হচ্ছে তাকে বলা হয় কৃদন্ত শব্দ। এটা দরকার আমাদের, কৃদন্ত শব্দ। আবার তদ্ধিতান্ত শব্দ, সেটাও দরকার, যখন আমরা শব্দ প্রত্যয় করব তখন সেটা বলবো তদ্ধিতান্ত শব্দ। তাহলে কৃদন্ত শব্দ আমরা প্রায় সময় শুনি, কৃদন্ত শব্দ এটা আমাদের এতেও কাজে লাগবে সমাসের ক্ষেত্রে। সমাস যখন পড়ব, সমাসে আমি জানি না যে পুরো নোটটা কেউ দেখেছে কিনা বা করেছে কিনা, তাহলে সেক্ষেত্রে যখন যদি কেউ দেখে থাকে পুরোটা, সেখানেও কিন্তু আমাদেরকে একটা জায়গায় সমাসে সমাসে একটা জায়গায় কিন্তু সেটা আমাদেরকে পড়তে হয়। সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের জায়গায়, উপপদ তৎপুরুষ সমাস যেখানে ছিল একবার দেখবে লক্ষ্য করে, উপপদ তৎপুরুষ সমাস, সেখানে এই কৃদন্ত শব্দের জায়গাটা আছে। তাহলে এগুলো হলো সবটাই প্রত্যয়ের একটা বেসিক পার্ট, যতটুকু এখনো পর্যন্ত বলেছি সবটাই হচ্ছে প্রত্যয়ের একটা বেসিক পার্ট। এবারে আসছি আসল সংস্কৃত কৃত প্রত্যয়। কোনগুলো সংস্কৃত কৃত প্রত্যয়, কোথায় আমরা কি কি অ্যাপ্লাই করব, আমাদের প্রশ্ন এটাই থাকে কি হবে অ্যাকচুয়ালি প্রত্যয়টা কি হবে যদি যুক্ত করতে দেয়। আমরা কখনো মুখস্থ করতে যাব না, যদি মুখস্থ করি তাহলে ভুল হবে অবধারিত। আগে আমরা দেখি যে কোনগুলো সংস্কৃত প্রত্যয়ের মধ্যে পড়ছে। প্রথমেই যদি আমরা আসি তব্য, তব্য দিয়ে, ঠিক আছে, মূলত কর্মবাচ্য এবং ভাববাচ্য এই ক্ষেত্রে তব্য ব্যবহার করা হয়। মূলত কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে তব্য ব্যবহার করা হয়। বাচ্যের একটা ক্লাস আমি ইতিমধ্যে ওই এতে দিয়েছি, এসএলএসটির ক্লাসে, দেখবে ক্লাসটা। এখান থেকে যে প্রত্যয়টা নিষ্পন্ন হয় সেটা হচ্ছে আসলে বিশেষণ। এই যে তব্যটা কি, এখান থেকে যে প্রত্যয়টা বেরিয়ে আসে সেটা হচ্ছে একটা বিশেষণ। যেমন কি কর্তব্য, এই যে ক্রি, এটা হচ্ছে ধাতু, তব্য কর্তব্য, তাহলে ক্রি যুক্ত হচ্ছে তব্য, সেটা হচ্ছে কর্তব্য। সিমিলারলি হচ্ছে ধর্তব্য,
তব্য থাকলে ধৃ যুক্ত তব্য, ধৃ পূর্বক হচ্ছে তব্য, ধর্তব্য, আচ্ছা এটা তো কর্তব্য হবে, হ্যাঁ এটা হচ্ছে ধর্তব্য। এবার যদি বলি সেম কি কি হতে পারে, দাতব্য হতে পারে, প্র্যাকটিস চাই এগুলো, মন্তব্য হতে পারে, মন্তব্য হতে পারে, গন্তব্য হতে পারে। আচ্ছা এর পরেরটা বলে দেবো, সেটা হচ্ছে দ্রষ্টব্য। আমরা অনেক সময় দেখি শব্দটা দ্রষ্টব্য, এটা কি হবে, দৃশ যুক্ত তব্য, দ্রষ্টব্য, দৃশ যুক্ত তব্য, দ্রষ্টব্য। বক্তব্য হতে পারে, বচ যুক্ত তব্য, বক্তব্য, বচ যুক্ত তব্য, বক্তব্য, ঠিক আছে। ভবিতব্য, ভবিতব্য হচ্ছে ভূযুক্ত তব্য, ভূপূর্বক তব্য, ভবিতব্য। জ্ঞাতব্য, প্র্যাকটিস। তারপরে হচ্ছে স্মর্তব্য, তাহলে এগুলো কিন্তু সব প্র্যাকটিস করতে হবে। তাহলে তব্য দিয়ে যে কটা হয় বললাম, দাতব্য, ধর্তব্য, গন্তব্য, এইগুলো। পঠিতব্য, পঠ থেকে এসেছে, পঠ, পঠ পূর্বক তব্য, পঠিতব্য। নেক্সট হচ্ছে অনিয়, অনিয়, নেক্সট হচ্ছে অনিয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তব্য কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা আসে প্রশ্নে, এটা বিশেষণ রূপে ব্যবহৃত হয়, এই দুটো ভিভিআই। নেক্সট অনিয়, ধরে ধরে করাচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, যেখানে বুঝতে অসুবিধা হবে কেউ বসে না থেকে অলওয়েজ বলবে আমাকে। অনিয়, অনিয় হচ্ছে, এটাও বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, এটা কখন ব্যবহার করা হয়, কোনো কাজ করা উচিত বোঝালে, কোনো কাজ করা উচিত বোঝালে ব্যবহার করা হয়, করা উচিত, করার যোগ্য, এগুলো বোঝালে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অর্চনীয়, অর্চনীয়, যেমন হচ্ছে অর্চনীয়। তারপর হচ্ছে সেবনীয়, তারপর হচ্ছে শ্রবণীয়, শ্রুযুক্ত অনিয়, শ্রুযুক্ত অনিয়। তাহলে এই অনিয়টা হলো প্রত্যয়, শ্রুযুক্ত অনিয়, তাহলে এখানে হচ্ছে অনিয়টা হলো প্রত্যয়। আচ্ছা, করণীয়, বরণীয়, সাধারণত প্রশ্নে যেগুলো আসে, বরণীয়,
তারপরে হচ্ছে আদরণীয়, বন্দনীয়, বন্দনীয়, পূজনীয়, লক্ষণীয়, বন্দনীয়, পূজনীয়, লক্ষণীয়, এইগুলো রক্ষণীয়। তাহলে বন্ধযুক্ত অনিয়, রক্ষযুক্ত অনিয়, এইগুলো। পানীয় বলেছি আগে, দর্শনীয় বলেছি, লোভনীয়টা বলবো। লোভনীয়টা কি হতে পারে? লোভনীয়টা হতে পারে কি ধাতু থেকে হবে? লুভ। লুভ, লুভ যুক্ত অনিয়, লুভ যুক্ত অনিয় হচ্ছে লোভনীয়। লুভ যুক্ত অনিয়। রমণীয় হচ্ছে রম যুক্ত অনিয়। ভোজনীয়তে ভুজ যুক্ত অনিয়। আর এবারে বলি আদরণীয়তে তাহলে কি হবে? আদরণীয়তে কি হবে? আ দ্রি যুক্ত অনিয়। এবার এখানে একটা ব্যাপার বলার আছে, এই যে আ দ্রি আর অনিয়, এটা তো হলো। এখানে ধাতুটা আসলে কোনটা? ধাতু হচ্ছে এখানে দ্রি, অনিয় হচ্ছে এখানে প্রত্যয়। এটা দিয়ে হলো আদরণীয়। কিন্তু তাহলে আটা কি? আটা হচ্ছে এখানে উপসর্গ। এটা হচ্ছে উপসর্গ, প্রথমে বসেছে, এটা হবে অলওয়েজ উপসর্গ, এটা মাথায় রাখতে হবে। উপসর্গ, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে প্রত্যয়, আদরণীয়। এটা গেল। এবারে হচ্ছে তিনটে জিনিস বলবো, যে তিনটের ক্ষেত্রেই জ বসে, উন্তস্থ জ, এবং এই প্রত্যয় কি হয়? জয়ে জফলা থাকে, এবং এখানে ধাতুর শেষে জ যুক্ত হয়। এই তিনটের ক্ষেত্রেই জয়ে জফলা থাকে এবং ধাতুর ক্ষেত্রে জ যুক্ত হয়, ধাতুর পরে, ধাতুর শেষে। তাহলে এই প্রত্যয়গুলোর ক্ষেত্রে জ থাকে। কোথায় থাকে? প্রত্যয়ে। আর আরেকটা কি হচ্ছে? ধাতুর শেষে। 3 নম্বর, এটা ধাতুর শেষে অন্তস্থ জ যুক্ত হয়। জয়ে জফলা থাকে প্রত্যয়ের ক্ষেত্রে। জয়ে জফলা থাকবে কখন? প্রত্যয়ের ক্ষেত্রে। এবার এই তিনটে কি কি হতে পারে? তিনটে হতে পারে নথ, তিনটে
হতে পারে নথ, হতে পারে যত, আর হতে পারে ক। তাহলে একটা হচ্ছে নথ, একটা হচ্ছে যত, একটা হচ্ছে ক। তাহলে একটা হলো নথ। তাহলে প্রথমটাই হচ্ছে যদি আমি বলি কার্য, নথের থেকে নথ, নতে কি হচ্ছে কার্য, কার্যতে কি হবে ক্রি যুক্ত হচ্ছে নথ, কার্য, ক্রি পূর্বক নথ, কার্য। তারপর হচ্ছে ধার্য, সব উন্তস্থ জ আছে, ধার্য, ধৃ যুক্ত নথ, ভার্যা, ভৃ যুক্ত নথ যুক্ত আ। ভার্যাটা বলি, এখানে আকার আছে যেহেতু সেই জন্য ভৃ যুক্ত হচ্ছে নথ যুক্ত হলো আ, ভার্যা। শ্রাব্য আছে লাস্টে জফলা, জ থাকবে উন্তস্থ জ বা জফলা। তাহলে এখানে কি হবে শ্র আছে, তার মানে শ্রু হবে, শ্রু যুক্ত হচ্ছে নথ, এটা হলো শ্রাব্য। তাহলে ভক্ষ হবে, ভোজ্য হবে, হাস্য হবে, ত্যায্য হবে, বিচার্য হবে। বিচার্য কি হবে দেখি একটু, বিচার্য কি হবে বলো দেখি। বিচার্য কি হবে? প্রিয়াঙ্কা বিচার্য কি হবে? ম্যাম এটা তো বুঝতে পারছি না, এটা কি বিটা কি আলাদা উপসর্গ হবে? বি আলাদা উপসর্গ হবে, ইয়েস। তারপরে ধাতুটা ম্যাম কি হবে? ধাতুটা কিভাবে হ্যাঁ ম্যাম ধাতুটাই বুঝতে পারছি না। চর, চর, বিটা তো চর হবে, চর, চর যুক্ত জ, বিচার্য, বি পূর্বক চর যুক্ত জ, বিচার্য। ভার্যা বলেছি, পাচ্য, ত্যায্য, আর্য, আচার্য, আচার্য তাই বিচার্যর মতোই আচার্যটা। এবার যদি বলি প্রযোজ্য তাহলে কি হবে? ম্যাম এখানেও কি উপসর্গ থাকবে? প্রযোজ্যতে হ্যাঁ থাকবে, হ্যাঁ ম্যাম। প্রযোজ্যতেও থাকবে। ম্যাম উপসর্গগুলো তো আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু ম্যাম ধাতুটা আইডেন্টিফাই করাই সমস্যা হয়ে যাচ্ছে। না কেন অসুবিধা হবে? প্রযোজ্য তো শব্দটা, এই তো প্রযোজ্য। বলো এবারে দেখি কি হয়। প্র নিশ্চয়ই উপসর্গ হবে, তারপরে ধাতু যু
প্রজুজ হবে, জুজ, উন্তস্ত জয়ে হর্ষ, বর্গের জয়ে হসন্ত, প্রজুজ্য। এটা থেকে হলো প্রযোজ্য, লিখে দিয়েছি। ম্যাম ধাতুগুলো সম্পর্কে আগে জানতে হবে, ওই জন্য ধাতুগুলো জানি না সেভাবে। আচ্ছা ঠিক আছে, ধাতুগুলো দিয়ে দেবো, একটা লিস্ট দিয়ে দিতে হবে ধাতুগুলো নিয়ে। তাহলে এটা গেল নথ। এবারে হচ্ছে যথ। প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট, আমি যার জন্য বারবার বলছি, কোনো জায়গায় কারোর অসুবিধা হলে অবশ্যই সে। এরপর আমি নোটটা দিয়ে দেব আজকেই। এটাকে, ওটা একটু টাফ আছে, ওটা টাফের জন্যই একটু সহজ করে দেওয়া হয়। যেমন হচ্ছে যত, যতেও কিন্তু জ আছে। যেমন কোনগুলো যত দিয়ে হতে পারে, যেমন হচ্ছে দেহ, দেহতে কি হবে, ধাতু কি হবে, দা, দা যোগ চিহ্ন মানে যুক্ত আর কি, যত। ওটা ছিল নথ, এবার এটা হবে যত, দেহ। এবার হচ্ছে ধেয়, ধেয়তে হচ্ছে, আচ্ছা আগের গুলোর একটা বলি, যে আগের গুলো সবগুলোই উন্তস্ত জ ছিল শেষে, বা জফলা এরকম কিছু ছিল, ঠিক আছে, তো যার জন্য ওগুলোতে সবগুলোতেই ওই নথ শব্দটা বসছে। এক্ষেত্রেও থাকবে, যেমন হচ্ছে ধেয়, যেমন হচ্ছে ধা, পূর্বক হচ্ছে, ধাটা হলো ধাতু, আর এখানে হবে যত। যেমন হচ্ছে অজেয়, অজেয়তে কি হবে, অ, এটা হলো উপসর্গ, জি যুক্ত জ, এটা হলো ধাতুটা। অজেয়, এগুলো আলাদা আলাদা। অনুমেয়, অনুমেয়টা কি হবে, অনুমেয়, অনুমেয়তে কি হবে, অনু, অনু, অনুটা হবে উপসর্গ, আর মেয় থেকে কি হবে, মা, ধাতুটা হবে মা, অন্তস্থ জ, অনুমেয়, যত থেকে জ, ঠিক আছে। যেমন যদি আমি বলি যে যদি আমি বলি বদ্ধ, বদ্ধ কি হবে, বদ্ধর ধাতু কি হয় জানো, বধ করা, ধাতু কি হয় জানো, না ম্যাম। কাউকে মারা, হন, হন, কাউকে মারা হচ্ছে হন, হনন বলি না আমরা, হন, কাউকে হত্যা করা, ওই হন জাতি ওইখান থেকে এসেছে। হন পূর্বক হচ্ছে যত, আর এটা আরেকটাও হয়, হনও হয়, আরেকটাও হয় বদ, বদ, বদ হয় হসন্ত, বদ, এটাও হয়। ম্যাম এরকম যদি মানেটাই অন্যরকম, মানে শব্দের ইয়েটাই আলাদা হয়ে যায়, তাহলে তো বোঝা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ একটু তো, একটু বারবার প্র্যাকটিস ছাড়া তো কোনো উপায় নেই, এখন থেকে প্র্যাকটিস করো, এখন তো অঢেল টাইম রয়েছে।
নোটিশ দিয়ে দিলে, আজকে অলরেডি পিএসসি রিভিউ পিটিশন করে, এই সরি এসএসসি রিভিউ পিটিশন করেছে এবং বৃহস্পতিবার বোধহয় 8 তারিখে বোধহয় শুনানির ডেট পাবে। যদিও শুনানি কিছুই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে না, কিন্তু কার্যকর হবে বলে মনে করা হচ্ছে না। পরীক্ষা তো দিতেই হবে, সেটা তো কোর্ট বলেছে, দুবার করে বলেছে। একবার 31 তারিখের 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে বলেছে, দিয়ে বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে পদ্ধতি কমপ্লিট করতে হবে। আর একবার তো পুরো প্যানেলটাই বাকি। তোমাদের ক্ষেত্রে একটাই সমস্যা যে তোমাদেরকে বসতে দেবে কিনা, এটাই হলো ব্যাপার। ম্যাম পিএসসিটা তো ঠিক হবেই না ম্যাম, ওটা তো আমরা বসতেই পারবো ওটা। আচ্ছা দেখো, এইটা দেখো, যতটা নিয়ে দেখো, তাহলে দেহ, ধেয়, ধেয়, পেয়, এর শব্দগুলো কিন্তু করতে হবে। ধেয়, পেয়, তারপর হচ্ছে শস্য। যদি বলে শস্য তাহলে কি হবে? হ্যাঁ, এটা একটু অসুবিধা হবে যে নতের সঙ্গে যত খুব একটা কিছু আলাদা নয়, ওই জন্যই তো একসঙ্গে দেয় নথ যত। এবার সবগুলো একসঙ্গে পরীক্ষায় থাকবে না, পরীক্ষার অপশনে যত থাকবে নত থাকবে, এটা কোনোদিন হবে না, যে কোনো একটাই। ঠিক আছে। আর ক, এই তিনটেতেই জ বসে। যেমন হচ্ছে শস্য, শস্যর ক্ষেত্রে ধাতু কি হবে? শস, শস যুক্ত যত। আর এই জয়ের আবার সিম্পল ভার্সন পরীক্ষায় অনেক জায়গায় থাকতে পারে জ, যতটা নাই থাকলেও অন্তস্থ জ। ঠিক আছে, মানে সরল ভার্সন যেটাকে বলা হয়, সরলীকরণ করে হয়েছে, তো এটাও থাকতে পারে। তাহলে থাকলে ওটাই উত্তর হবে, অন্তস্থ মানে যত থেকে জ। গদ্য, গদ্য, গদ্য ধাতু গদ্যই হবে, গদ্য পূর্বক যত। নেও, নেওর ধাতু নি হবে, নেও, নি পূর্বক হচ্ছে যত, নি পূর্বক হচ্ছে যত। এই হলো যত। এবারে শেষের যেটা বলবো সেটা হচ্ছে ক, এইটার শেষে। এগুলো না বুঝলে শুধুমাত্র নোট পড়ে কিছু হবে না, নোট আমি দিয়ে দিচ্ছি পরে। আর খুব প্র্যাকটিস চাই। ক, কপ থেকেও কি হয়েছে? যত হয়েছে, জ হয়েছে। কপ থেকেও কি হচ্ছে? যত হয়েছে আর জ হয়েছে। যেমন হচ্ছে যদি কপ শব্দটাই দিই তাহলে কি হবে? যদি কপ শব্দটাই দিই তাহলে কি হবে? তাহলে হচ্ছে ক্রি, ক্রি পূর্বক হচ্ছে ক। এটা থেকে কি হতে পারে?
এটা থেকে হবে কৃত্য। কৃত্য থাকলে এইটা হবে, এইগুলো দিয়ে সবকটা কম বসবে, কৃত্য। যেমন হচ্ছে যদি বলি বৃত্ত, এগুলো সব বৃত্ত থেকে হচ্ছে বৃ ধাতুটা প্লাস হচ্ছে ক। বৃত্ত থেকে হচ্ছে ভ্রি ধাতুটা ইনক্লুডিং হচ্ছে ক। আচ্ছা, এবার তাহলে কৃত্য, ভৃত্য, আচ্ছা, আর হলো দৃশ্য। দৃশ্য, দৃশ্যতে দুরকমই থাকতে পারে, পরীক্ষায় অপশানে দুটোই থাকতে পারে, মানে যে কোনো একটা থাকবে। এই দৃশ্য, একটা হচ্ছে দৃশ যুক্ত হচ্ছে জ, দৃশ যুক্ত জ, পরীক্ষায় এটাও থাকতে পারে, দৃশপূর্বক জ এটাও থাকতে পারে, অথবা দৃশ পূর্বক হচ্ছে ক, যে কোনো একটা থাকবে প্রশ্নে, যে কোনো একটা থাকবে, আনসার দেখে করে আসতে হবে যেহেতু এটা অপশন আছে। তারপরে হচ্ছে বিদ্যা, বিদ্যাতে কি হবে? বিদ্যাটা বলো দেখি কি হবে, চেষ্টা করো, বিদ্যাটা কি হবে? বিদ্যা থেকে ধাতু কি হবে? বি পূর্বক দা ধাতুর জ। এটা যদি এইভাবে হয় যে বিদ ক যুক্ত আ, আ যুক্ত হচ্ছে আ, বিদ ধাতুটা হবে বিদ, কারণ বি হয় না, বিদ হবে, তারপরে হচ্ছে বি হলে উপসর্গ হয়ে যাবে, বিদ হবে প্লাস হচ্ছে কফ হবে, আর তারপরে হচ্ছে আ হবে। আটা যেহেতু বিদ্যা আছে ওই জন্য আকার আছে লাস্টে, আর অন্তস্থ জয়ের জন্য কফ হলো, এইখানটা জও হতে পারে, এখানটা জও হতে পারে, কোনো অসুবিধা নেই, উত্তর ভুল হবে না, যেটা অপশনে থাকবে সেটাই করে আসতে হবে। হত্যা, শয্যা, শয্যার ক্ষেত্রে এইটা হবে, শয্যার ক্ষেত্রেও এইটা হবে, সেক্ষেত্রে ধাতুটা হয়ে যাবে শি, এই সরি, হ্যাঁ, সেক্ষেত্রে ধাতুটা হয়ে যাবে শি প্লাস প্রত্যয়টা হয়ে যাবে কপ যুক্ত আ, ধাতুটা হবে শি, শয্যার শি, আর কপ হচ্ছে প্রত্যয়টা হবে, আর হচ্ছে আ, এগুলো মাথায় রাখতেই হবে। তাহলে আমরা পড়লাম তব্য পড়লাম, অনিয় পড়লাম, আচ্ছা, নত যত কপ পড়লাম, কোনো অসুবিধা থাকলে বলো, এই পাঁচটা। ম্যাম, মূল সমস্যা হচ্ছে ধাতুগুলো সম্পর্কে অতটা ভালো জানি না। আচ্ছা, মূল সমস্যা হচ্ছে ধাতুগুলো, তাহলে ধাতুগুলো করাতে হবে, ঠিক আছে, ধাতু তো করাবো, এমনিতেও আছে, ধাতুগুলো দেখছি, আগে দিয়ে দিচ্ছি কোনগুলো ধাতু, কি কি। মূলত এত ধাতু ধাতুর সঙ্গে থাকবে না, ধাতুর সঙ্গে কিছু যেগুলো থাকবে, যেমন চল, যেমন থাকবে পর, যেমন হচ্ছে দেখ, যেমন হচ্ছে চল, ঠিক আছে, এইগুলো মোটামুটি ভাবে এই ধাতুগুলো সবসময় থাকে, কিন্তু প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের একটু কঠিন ধাতুগুলো চলে আসে, ঠিক আছে, যেমন হচ্ছে এইগুলো, আমাদের ধাতুর ক্ষেত্রে যেগুলো থাকে খুব সিম্পল ধাতু থাকে, চল, পর, তারপর ধর, এইগুলো, লিখ, খা, খেল,
এইভাবে আমাদের সব সময়, কিন্তু প্রত্যয়ের থেকে একটু ধাতুগুলো তখন বারবার পড়ে করতে হয়। নেক্সট হচ্ছে সত্রী। সত্রী, যেখান থেকে আমরা পাই সত্রীর একটা সিম্পল যে ভার্সন হয় সেটাকে আমরা বলে থাকি অত। আর সানোজ, সানোজ হচ্ছে বাক্যের শেষে অলওয়েজ মান থাকে, সেটাকে আমরা বলছি সানোজ। কিভাবে, এই দুটো দেখাচ্ছি। প্রত্যয়ের নোটটা আমি আজকে দিয়ে দেবো, কিন্তু এই নোটটা আগে প্রিন্ট করাবে না। যেটা সিম্পল ভার্সন দেব দু একদিন পরে, সেই নোটটা একবার দেখে নিয়ে যেটা তোমাদের মনে হবে যে তোমরা পড়ে যেটা তোমাদের যেটা সহজবোধ্য লাগবে তোমরা সেইটাকে প্রিন্ট করো, ঠিক আছে? আলাদা আলাদা কিছুই নেই, একটা একটু কঠিন একটা একটু সহজ। আচ্ছা, এবার তাহলে কোনটা বলছি, বলছি যে সত্রী। একটা হলো সত্রী, যা সিম্পল ভার্সন হচ্ছে অত। এইটাকে বলি সত্রী থেকে অত। যেমন কি, যার শেষে অত শব্দটা আসছে, যেমন চলত, যেমন হচ্ছে মহৎ, এই যে শব্দটা, এই সত্রী থেকে এইগুলো আসছে। জলত, যেমন হচ্ছে মহৎ বলেছি, চলত বলেছি, জলত বললাম, জীবত। এই যে দেখো সবগুলোতে অত অত, এরকম মাথায় রাখতে হবে যে অত থাকলে কিন্তু সত্রী হবে, এটা মাথায় রাখতে হবে। চলতটা বললাম। এবার দুটো একটা জিনিস দেখাবো আমি এখানে, বলছি সেটা। আর একটা হলো জলতটাও বলেছি, তো চলত দিয়েই দেখাবো। জীবত বলেছি। আচ্ছা, গলত, গলত গলত বললাম, গলত। আচ্ছা, এবারে হচ্ছে পঠত। এবারে আসি কিভাবে হবে। প্রথমটা হচ্ছে চলত, তাহলে চল, ধাতু হচ্ছে চল, এটা থেকে হলো সত্রী, ব্র্যাকেটে এই যে অত, ঠিক আছে? অতটা হলো সিম্পল ভার্সন। এবারে হচ্ছে অসৎ, অসতের ধাতুটা কি হবে, অস, অস প্লাস হচ্ছে সত্রী থেকে হচ্ছে অ। তাহলে এটা হলো অসৎ, যেখান থেকে অ আসছে। আর হচ্ছে যেগুলো বেগুলো বলেছি, জলত, জলত থেকে কি হবে, জলত থেকে হবে, এখানে কি জল হবে না, এখানে ধাতুটা হবে জল, বর্গের জয়ে বয়ে ল, এখানে এই ধাতুটা হবে জল যুক্ত হচ্ছে সত্রী, যেটা হচ্ছে অ, জলত। আচ্ছা, এখানে হচ্ছে জলত হলো। এবার হচ্ছে আরেকটা বলি, যেটা হচ্ছে জাগ্রত, অর্থাৎ
জাগ্রি প্লাস হচ্ছে সত্ত্বী ধাতুটা। গলত গল সত্ত্বী। আচ্ছা সত্ত্বীতে সত্ত্বী তালবস্য তরে রি সত্ত্বী হবে। আচ্ছা তাহলে এইগুলো, তাহলে জলত গেল, পট পট ধাতু পট হয়। আচ্ছা জীবত, জীবতে কিন্তু কি হবে, জীব ধাতু, জীব বর্গে জয়ে দীর্ঘই বয়ে হসন, জীব ধাতু প্লাস হচ্ছে সত্ত্বী থেকে অ। আচ্ছা এবার যে যে কথাগুলো সন্ধির ক্ষেত্রে হয় প্রত্যয়ের ক্ষেত্রে হয় না, এরকম অনেক ওয়ার্ড রয়েছে, অনেকে দিয়ে দেয় প্রত্যয় নির্ণয় করে, অ্যাকচুয়ালি ওটা প্রত্যয় হবে না, ওটা সন্ধিতে হবে। অনেক ভুল প্র্যাকটিস সেটেও এগুলো আসে, যেমন জীবদ্দশা, জীবত যুক্ত দশায়, জীবত শব্দটা এটা প্রত্যয়জাত শব্দ, জীবত তারপরে দশা, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ, জীবত দশা পুরোটা। ঠিক যেমন হচ্ছে ঠিক যেমন হচ্ছে জীবন মৃত, জীবন জীবত যুক্ত মৃত, জীবন মৃত, ঠিক আছে, জীবত যুক্ত মৃত। তারপরে হচ্ছে ওই যে চলত শক্তি, চলত শক্তি, চলত যুক্ত শক্তি, ওই যে চলত এটা কিন্তু প্রত্যয়জাত শব্দ, যেমন চলচ্চিত্র, চলত যুক্ত চিত্র, ওই যে চলত এটা কিন্তু প্রত্যয়জাত শব্দ। শুধুমাত্র চলতটা, ওই চিত্রটা নয় বা শক্তিটা নয় বা জীবন মৃতটা নয়, শুধু জীবতটা হচ্ছে প্রত্যয়জাত শব্দ। এটা মাথায় রাখতে হবে কোন জায়গাটা সন্ধি হবে, কোথায় প্রত্যয়। তাহলে এই সত্ত্বীটা বললাম, এবার সানুজটা বলবো। সানুজের ক্ষেত্রে আমি বলেছিলাম মান ব্যাপারটা থাকবে, খুব ইজি। সানুজ কিন্তু এই মান ব্যাপারটা আবার আরেক জায়গায় থাকবে, শব্দ প্রত্যয়ের ক্ষেত্রেও মান আছে, সেখানে আবার ওটা মতুক হয়ে যাবে, কিন্তু সে জায়গায় ওটা শব্দ। বুঝে নিতে হবে কোথায় শব্দ আছে আর কোথায় ধাতু আছে, পরে বলবো। এই এখন সানুজটা দেখে রাখো, পরে কিন্তু আবার এটা আসবে ফিরে, যেটা বলেছি যে সানুজের ক্ষেত্রে মান থাকে। যেমন যদি বলি কিছু কিছু ধাতুর ক্ষেত্রে মান থাকে, মানে মানটা ধাতুর শেষে যুক্ত হয়, কয়েকটি ধাতুর ক্ষেত্রে মান আন অথবা ইন হয়। যেমন বলছি বর্তমান, এই যে মান, বৃত্ত যুক্ত হচ্ছে সানচ, বর্তমান, জায়মান জন যুক্ত সানচ, জন যুক্ত সানচ জায়মান, ম্রিয়মান মৃযুক্ত সানচ, এই জায়গাটা। আচ্ছা এবারে যদি বলে প্রকাশমান, তাহলে কি হবে, প্রকাশমান তাহলে কি হবে, প্রকাশমান, তাহলে প্রকাশ, কাশটা ধাতু প্লাস হচ্ছে সানচ, তাহলে এটা থেকে হবে প্রকাশমান। এটা উপসর্গ, এটা ধাতু, এটা হচ্ছে প্রত্যয়, প্রকাশমান।
এবার আগেরটাই বললাম যে শুধুমাত্র মান থাকবে এমনটা নয়, কিন্তু বলেছি আন থাকবে আর ইনও থাকতে পারে। মান থাকবে আর আন থাকবে বেশি করে, ইন অতটা থাকে না, মান থাকবে আর আন থাকবে। যেমন শয়ান, শি যুক্ত সানোচ, আলোচ্যমান, আ লোচ যুক্ত সানোচ। এবার একটা থাকবে যেটা কঠিন শব্দ, যেটাকে বলে থাকি দোদুল্যমান। কি হবে? এটা পারবেন, এটা বলে দিচ্ছি। এই যে দেখো একটা জফলা আছে এখানে, জফলা থাকলে কি হয়? যত ছিল তো আগেরটাতে, তাহলে এখানে দোদুল্যমান, দুলটা হবে ধাতুটা, প্লাস হচ্ছে জং, প্লাস হচ্ছে সানোচ। তাহলে দুলটা হবে ধাতুটা, জং হচ্ছে যেহেতু জফলা আছে বসবে দোদুল্যমান, আর মান প্রত্যয়ের জন্য হবে সানোচ। এই সেমের ক্ষেত্রেই হবে দেদীপ্যমান। দেদীপ্যমান, দীপ থাকবে, জং থাকবে, জফলা আছে বলে সানোচ বসবে। অস্তায়মান, এই শব্দটা একটু কঠিন। অস্তায়মান আর একটা হচ্ছে, দুটো শব্দ বলবো, একই জিনিস হবে কিন্তু একটু কঠিন। একটা হলো শব্দায়মান, আর একটা হলো অস্তায়মান। শব্দ এখানে যেটা হবে সেটা হচ্ছে কং। এই যে অন্তস্থ অ আছে একটা, কং যুক্ত সানোচ, এটা শব্দায়মান, শব্দ যুক্ত কং যুক্ত সানোচ, এটা হলো শব্দায়মান। আর অস্তায়মান, অস্ত যুক্ত কং যুক্ত সানোচ, সেটা হচ্ছে অস্তায়মান। এইগুলো তাহলে এর পরের দিন আমাদের হবে কয়ে তয়ে। কয়ে তয়ে হস্যি অনেকগুলো হবে, ত, তি, তারপরে হচ্ছে, তারপর হচ্ছে ত্রি, ত, অনট, শন, ঘং, এগুলো করতে হবে। এইটুকু আগে করো রেডি। এবার বলো কোনো জায়গায় কোনো অসুবিধা লাগলো? পঠত করবে, গায়ত করবে, জীবত করবে, আর এদিক থেকে বিদ্যমান করবে, প্রতীক্ষমান করবে। বহমান করবে, মুহ্যমান করবে, শোভমান করবে, দৃশ্যমান করবে, ভাসমান করবে, ম্রিয়মান করবে, এগুলো করবে, কম্পমান করবে, এই সানোচের এগুলো।
বোঝা গেছে প্রিয়াঙ্কা? হ্যাঁ ম্যাম, আমাকে এখনো অনেক পড়তে হবে ওগুলো, ওই মূলত আর কি ওই ধাতুগুলোই বের করতে পারছি না। আচ্ছা দাঁড়াও, আমি আগে নোটটা দিয়ে দিই, তারপরে বলছি। আমি বুঝতে পারছি তোমরা ভীষণ ভয় পেয়ে গেছো আজকে দেখে পড়া।